দ্বিতীয় সংবাদ দুপুরের এই আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা, নাটোরে কাল থেকে লকডাউন। দুই মাস পর কাউন্টার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু, কাল থেকে চলবে আরও 9 জোড়া আন্তনগর ট্রেন। আগুনে পুড়ে যাওয়া এবং বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে মহাখালী বস্তিবাসীর, ক্ষতিপূরণের আশ্বাস মেয়র আতিকের। দুই বছরের সাজা হলেই এমপি পদে অযোগ্য বলল হাইকোর্ট। লক্ষ্মীপুর 2 উপনির্বাচন নিয়ে পাপুলের বোনের রিট খারিজ। এবং জলবায়ু পরিবর্তনের জন্য এবার অতিবৃষ্টি এবং বন্যার সংখ্যা, গবেষকদের তাপমাত্রাও বেশি থাকার আভাস। সংবাদ দুপুর এতক্ষণ শিরোনাম বলছিলাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা ওয়ার্ডে মারা গেছে আরও 8 জন। এদের মধ্যে রাজশাহীর 4 জন, চাঁপাইনবাবগঞ্জের 3 এবং পাবনার 1 জন। সংক্রমণ রোধে নাটোর এবং সিংড়া পৌরসভায় বুধবার থেকে 1 সপ্তাহের লকডাউন দিয়েছে জেলা প্রশাসন। রাজশাহীতে করোনা সংক্রমণের হার বাড়ায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। সেন্ট্রাল অক্সিজেনের পাশাপাশি রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। আসলে একটা উদ্বেগের বিষয়, প্রতিদিন যদি এত রোগী ভর্তি হয় তো সেক্ষেত্রে একটু তো আমাদের একটু চিন্তা লাগে যে আমরা নতুন নতুন যে ওয়ার্ড তৈরি করছে, একটা ওয়ার্ড তৈরি করা হচ্ছে 2-1 দিনের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে। তো এই রোগী এভাবে বাড়তে থাকলে এটা আমাদের জন্য আসলে ম্যানেজ করে একটা সমস্যাই হবে। চাঁপাইনবাবগঞ্জে সোমবার শনাক্তের হার হঠাৎ কমে 19.13% নেমে এলেও একদিনের ব্যবধানে আবারও 10% বেড়ে গেছে। বিধিনিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল। হসপিটালে যেতে যাচ্ছি, এই জন্য তাড়াহুড়ো করে উঠে গেছি। আর তাছাড়া আমরা যতটুকু স্বাস্থ্যবিধি মানা যায় চেষ্টা করছি এর মধ্য দিয়ে। আমি এটা জানি না যে উঠা নিষেধ, আমি জানা ছিল না। নওগাঁ শহরের রাস্তাঘাটে জনসাধারণ ও যানবাহনের চলাচল আগের চেয়ে বাড়লেও পুলিশি তৎপরতা অনেকটাই কম। সংক্রমণ রোধে নাটোর ও সিংড়া পৌরসভায় বুধবার থেকে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। আমাদের যে জরুরি যে সেবা আছে, পণ্য পরিবহন, চিকিৎসা, ফায়ার সার্ভিস, পুলিশ এবং সরকারি যে লোকজন আছে, এছাড়া কোনো পরিবহন সেখানে চলাচল করতে পারবে না। নোয়াখালীতে লকডাউন দিয়েও ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় জেলায় 397 জনের নমুনা পরীক্ষায় 94 জনের করোনা শনাক্ত হয়। ঝুঁকিতে থাকা মোংলায় সংক্রমণের হার গত 24 ঘন্টায় 53%। শনাক্তের সংখ্যা বিবেচনায় যশোর ও অভয়নগর পৌরসভায় পরিস্থিতি মোকাবিলায় 20 সদস্যের একটি করে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। দেখা যাচ্ছে যে 2-1 জন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হচ্ছে এবং মাস্ক পরিধান করার বিষয়ে তাদের একটু 2-1 জনের ক্ষেত্রে উদাসীনতা আমরা দেখছি, সেগুলোকে আমরা সতর্ক করছি। সাতক্ষীরায় যান চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্টে পুলিশের কড়াকড়ি রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি নাটোরে, সহকর্মী আমিরুল লতিফ আছেন আমাদের সঙ্গে। আমিরুল লতিফ, আমরা গতকালকে দেখেছি যে 69% সংক্রমণের হার, এবং এই পরিস্থিতিতে 2টি জায়গায় নাটোর এবং সদর এবং সিংড়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রস্তুতি কেমন দেখছেন এবং এই সংক্রমণ রোধে যে ধরনের ব্যবস্থাপনা থাকা প্রয়োজন সেটি আপনার চোখে পড়েছে কিনা? সংক্রমণ রোধে ব্যবস্থাপনা বলতে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে আগামীকাল সকাল থেকে যে লকডাউনটি শুরু হচ্ছে সেটি একদম সর্বাত্মকভাবে 100% তারা কঠোর করতে চান, এরকম আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসক। এবং আমি দেখাতে চাই যে আমি নাটোরের যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং পুলিশ শহরের মধ্যে ঢোকার জন্য যথেষ্ট কড়াকড়ি আছে। খুব প্রয়োজন ছাড়া মানুষকে আসলে খুব শহরের মধ্যে ঢুকতে তারা বাধা দিচ্ছেন এবং যেসব অটোরিকশা আছে ব্যাটারি চালিত, সেই অটোরিকশাগুলোকেও তারা নিবৃত্ত করার চেষ্টা করছেন যে বিনা প্রয়োজনে যেন কেউ না ঢোকে। এবং বিষয়টা হচ্ছে যে যেখানে যেখানে চেকপোস্ট আছে সেখানে কিছুটা কড়াকড়ি থাকলেও
চেকপোস্টের বাহিরে যে অন্য জায়গাগুলো আছে সেখানে আসলে কোনো ধরনের কোনো বালাই নেই এইসব বিধিনিষেধ মানার, এবং যারা সাধারণ জনগণ আছেন তাদের অনেককেই আমরা দেখেছি যে বিনা প্রয়োজনে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করতে। আমাদের কাছে অনেকে অভিযোগও করেছেন যে আমরা যারা কাজের প্রয়োজনে বের হচ্ছেন তারা এরকম অভিযোগ করেছেন যে অন্যরা অপ্রয়োজনে বের হয়ে এরকম ঘোরাফেরা করছেন, এরকমটাই আমাদের। আর আমরা এই বিধিনিষেধ আসলে উপেক্ষা করবার যে প্রবণতা সেটা আমরা সবসময় দেখি। লকডাউন কতটুকু কার্যকরী হবে সেটি আসলে দেখা যাবে কাল থেকে। যেটি আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, হাসপাতাল পরিস্থিতি কি, অক্সিজেন সরবরাহ সেখানে কেমন, এবং এখন যেহেতু শতাংশ বা সংক্রমণের হার অনেক বেশি, এবং সেটিকে কেন্দ্র করে কোনো ধরনের প্রস্তুতি তারা নিচ্ছেন কিনা, জেলা প্রশাসন কি করছেন? আরেকটি তথ্য আপনাকে দিতে চাই, আমি যতটুকু জানি যে জেলা প্রশাসনে খুব অল্প সময়ের মধ্যে একটি রদবদল হবার কথা রয়েছে, সেটিকে কেন্দ্র করে কোনো ধরনের আসলে কাজে প্রভাব পড়েছে কিনা আপনার কাছ থেকে একটু জানতে চাই। না, সেটিকে কেন্দ্র করে আপনি ঠিকই বলেছেন যে জেলা প্রশাসনের রদবদল হবে। নাটোরের যিনি জেলা প্রশাসক আছেন ওনারও চলে যাওয়ার সময় হয়ে গেছেন, উনি হয়তো যে কোনো দিন হয়তো চলে যাবেন দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন জেলা প্রশাসককে, কিন্তু সেটার প্রভাব আসলে পড়ছে না। যেটি হচ্ছে যে এই নাটোর সদর হাসপাতালে 31টি বেড আছে করোনা ডেডিকেটেড, রোগী ভর্তি আছে ইতিমধ্যে 39 জন, 8 জন অতিরিক্ত আছে। এখানে সেন্ট্রাল অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই, সিলিন্ডার দিয়ে সাপোর্ট দিতে হচ্ছে মানুষকে। আজকে সিভিল সার্জনের সাথে কথা বলেছি আমি সকালবেলা, তারা যেটি করছে যে সদর হাসপাতালের পাশে নতুন ভবন তৈরি হচ্ছে, সেখানে করোনার রোগীদের ভর্তির জন্য মূল যে আউটডোর অংশটি সেই নতুন ভবনে তারা আগামীকালকে থেকে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা করছেন, যাতে করে যে মূল ভবন আছেন হাসপাতালের এখন সেই হাসপাতালের যাতে তারা আরও বেশি করোনা রোগী ভর্তি নিতে পারেন। কিন্তু অন্যান্য যে সাপোর্টগুলো, বিশেষ করে আইসিইউ সাপোর্ট, অক্সিজেন সাপোর্ট, এই সাপোর্টগুলো না থাকার কারণে তারা স্বীকার করছেন যে চাহিদা মতো চিকিৎসা তারা দিতে ব্যর্থ হচ্ছেন। সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আসলে। আমিরুল লতিফ, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আমরা এবারে চলে যাব চাঁপাইনবাবগঞ্জে। সহকর্মী ফয়সাল মাহমুদ রয়েছেন আমাদের সাথে। ফয়সাল মাহমুদ, জানতে চাই যে গত 3 দিনের পরিস্থিতিতে আমরা দেখেছি যে রোববারে 40% ছিল সংক্রমণের হার, এবং পরে সেটা আবার নেমে এসেছে 19.13%, আবার 10% বেড়েছে। এই যে একেবারেই 3 দিনে এই যে র্যাপিড পরিবর্তন আমি বলবো সেটিকে, এটি কেন হচ্ছে? এটি কি পরীক্ষার সমস্যা, নাকি সংক্রমণিত যারা হচ্ছেন, প্রবলেমটা আসলে কোথায়, সমস্যাটা আসলে কোথায়, কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? তাহলে তো সংক্রমণের যে হার সেটি নিয়ে একটি শঙ্কা বা আশঙ্কা বা একটা সন্দেহ আসছে। জি, আপনি যথার্থই বলেছেন। আসলে আমরাও আসলে গত 2 দিন ধরে এই বিষয়টি নিয়ে কথা বলছি, বারবারই স্বাস্থ্য বিভাগের সাথে জেলা প্রশাসন অর্থাৎ জেলায় যে করোনা নিয়ন্ত্রণ কমিটি রয়েছে তাদের সঙ্গেও কথা বলছি, কিন্তু কারো কাছে আসলে আমরা এর কোনো সদুত্তর পাচ্ছি না। আমরা যদি একটু বলি যে গতকালকে আমরা সিভিল সার্জনকে বলেছিলাম যে হঠাৎ করে 40% থেকে 2 দিনের ব্যবধানে এটা 19% নেমে আসলো, এটার আসলে কারণটা কি? তো তিনি আসলে যেটা বলছেন যে এটা লকডাউনের সুফলও হতে পারে, আবার তিনি যেটা বলছেন যে পরীক্ষা কম হওয়ার কারণেও আসলে এই হারটা কমে যেতে পারে, এমনটাই তিনি বলছেন। আমি যদি আসলে আজকের কথা বলি, আজকে হঠাৎ করে 1 লাফে আবারও 10% বেড়ে গেছে করোনা সংক্রমণের হার। এটা নিয়ে আজকেও সকালে আমরা সিভিল সার্জনকে বলেছিলাম যে আপনি যেটা বলছিলেন যে গতকালকে যে এটা লকডাউনের সুফল হতে পারে, যে করোনা সংক্রমণ কমে যাচ্ছে, কিন্তু তিনি আসলে এই নিয়ে কোনো সত্য দিতে পারছেন না। তিনি যেটা বলছেন যে আসলে এই গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বেশি হওয়ার, স্পষ্ট নয় আসলে কেন এই সংক্রমণ কমছে বা বাড়ছে, এই আপ ডাউন কেন হচ্ছে। যেটি জানতে চাচ্ছি আপনার কাছে, আমরা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশ কিছু রোগী রাজশাহীতে যাচ্ছেন, সেখানে চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ রোগী মারা যাচ্ছেন, অর্থাৎ চিকিৎসা ব্যবস্থাকে অনেকটাই সংকুলান করতে পারছেন না, তারা ব্যবস্থা নিতে পারছেন না বলেই কি আসলে মৃত্যু হার বাড়ছে? রাজশাহীতে আমরা দেখছি চাঁপাইনবাবগঞ্জের রোগী বাড়ছে এবং মৃত্যু হারও চাঁপাইনবাবগঞ্জের রোগীরই বেশি। এটির কারণ কি? চিকিৎসা ব্যবস্থাকে ভেঙে পড়েছে সেখানে? চাঁপাইনবাবগঞ্জের আসলে চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, চাঁপাইনবাবগঞ্জের আসলে মানুষের একমাত্র ভরসার জায়গা হচ্ছে 250 শয্যার আধুনিক সদর হাসপাতাল। তো সেখানে আসলে করোনার একটি ইউনিট খোলা হয়েছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সময় আসলে করোনা ইউনিটটি খোলা হয়, এবং এখানে শুরুতে 18টি শয্যা থাকলো, পরবর্তীতে 2 দফাতে 50 শয্যায় করা হয়েছে। কিন্তু আসলে এখন চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগীর সংখ্যা প্রায় 1,500। এই 1,500 রোগীর জন্য মাত্র 50টি শয্যার একটি ওয়ার্ড, যেখানে আসলে রোগীদের সংকুলান হচ্ছে না। আমরা চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের যে করোনা ইউনিটের যে ইনচার্জ রয়েছেন ডাক্তার আহনাফ সাহারিয়া, তাকে আমরা জানতে চেয়েছিলাম করোনা ওয়ার্ডের অবস্থা। তো তিনি যেটা বলছেন যে এখানে প্রত্যেকদিনে নতুন রোগী আসেন, অনেক রোগী ভর্তি হতে চাইছেন, কিন্তু তারা আসলে জায়গা দিতে পারছেন না। অর্থাৎ রোগী অনুযায়ী একেবারেই প্রস্তুত নয় চাঁপাইনবাবগঞ্জ, সেটি স্পষ্ট। ফয়সাল মাহমুদ এবং আমিরুল লতিফ, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। রাজশাহীতে করোনা শনাক্ত অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন বাসায় থেকে, কিন্তু তাদের বেশিরভাগই মানছেন না আইসোলেশনের বিধিনিষেধ। এতে পরিবারের সদস্যদের পাশাপাশি সংক্রমণ ঝুঁকিতে পড়েছেন প্রতিবেশীরাও। শুধু তাই নয়, নমুনা সংগ্রহের বুথগুলোতেও মানা হচ্ছে না ন্যূনতম সামাজিক দূরত্ব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নমুনা সংগ্রহের বুথের চিত্র এটি। সবার মুখে মাস্ক থাকলেও নেই সামাজিক দূরত্ব মানার বালাই। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দুষছেন অনেকে, আর স্বাস্থ্যকর্মীরা বলছেন লোকবল ও স্থান সংকটের কারণে এই অবস্থা। স্টাফ স্যাম্পল নিচ্ছে, মাত্র 2 জন স্টাফ আছে। 2 জনে যে আমাদের ডিসিপ্লিনটা সামাজিক দূরত্ব যে মেনটেন করে বা সামাজিক দূরত্ব রেখে যে কালেকশন করবে, সেরকম এখানে কোনো রকম ডিসিপ্লিন নাই। ম্যানেজমেন্টের তারা যদি প্রপারলি ওরকম ভাবে করতো আমাদেরও মানতে বাধ্য, কিন্তু তারা তো করে না, এই জন্য আমরাও মানতে পারছি না। করোনা উপসর্গ নিয়ে যারা বাসায় রয়েছেন তাদের বেশিরভাগই মানছেন না আইসোলেশনের বিধিনিষেধ। এতে পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়ছেন প্রতিবেশীরাও। যে বাসাতে আমরা যাই বা কালেকশন করি, সেখানে দেখেন যাদের পজিটিভ রোগী তারাও কিন্তু একসাথে বসতেছে, খাচ্ছে, একসাথে ঘুরতেছে, বাসার ভিতরে কোনো মাস্কের কোনো সিস্টেম নেই। সংক্রমণ রোধে লকডাউনের চেয়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা বা আননেসেসারি ঘুরে বেড়ানো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, এগুলো সঠিকভাবে হচ্ছে না। কিংবা অন্যভাবে যদি বলি যে এগুলোকে আরও স্ট্রেনথেনিং করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতার পাশাপাশি প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। মহামারী নিয়ন্ত্রণের বিধি নিষেধের মধ্যে বুধবার থেকে আরও 9 জোড়া আন্তনগর এবং 10 জোড়া মেইল এবং কমিউটার ট্রেন চালু করছে রেলওয়ে। এদিকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ থেকে কাউন্টারে টিকিট বিক্রির নির্দেশনা থাকলেও 4 জুন থেকে টিকিট বিক্রি করছে কমলাপুর রেল স্টেশন। করোনা পরিস্থিতি বিবেচনায় অনলাইন এবং মুঠোফোন অ্যাপেও চলছে টিকিট বিক্রির কার্যক্রম। 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কাউন্টার এবং অনলাইনে পাওয়া যাচ্ছে ট্রেনের টিকিট। তবে ট্রেন যাত্রীদের অবশ্যই মাস্ক ব্যবহার সহ মানতে হবে স্বাস্থ্যবিধি। অনেকদিন বন্ধ থাকার পর কাউন্টার থেকে আন্তনগরের ট্রেনের টিকিট বিক্রি শুরু স্বাভাবিক গতিতে। 8 জুনের পরবর্তী যে কোনো তারিখের টিকিট ছেড়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমি যাব চট্টগ্রাম, সুবর্ণ এক্সপ্রেসের টিকিট পাইছি, 400 টাকা ভাড়া রাখছে। এদিকে লোকাল ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে যাত্রার সময়ই। তাদের নেই কোনো অভিযোগ, তবে যাত্রী ছিল হাতে গোনা। এরপরও টিকিট নেওয়ার সময় তারাও মানেননি সামাজিক দূরত্ব। টিকিট পেতে আমার কোনো ঝামেলা হয় নাই, মানে সুস্থভাবে পেয়েছি। এখন ওইদিকে যাওয়ার জন্য যাত্রা করতেছে আর কি। না, এখন তো যা সবাই যা রাখতেছে আমরা তাই রাখতেছি। কমলাপুর থেকে চলাচল করছে 28 জোড়া আন্তনগর ও 9 জোড়া মেইল ও কমিউটার ট্রেন। তবে বুধবার থেকে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা, জানিয়েছে কর্তৃপক্ষ। 8 তারিখের টিকিটটা 4 তারিখে ওপেন হয়েছে, সেই অনুযায়ী 4 তারিখ থেকে কাউন্টার টিকিট বিক্রি শুরু হয়েছে। কিছুটা চাপ কম, কারণ হচ্ছে যে সীমান্তবর্তী এলাকা বা বিভিন্ন জায়গায় লকডাউন অথবা যে স্বাস্থ্য কোভিডের বৃদ্ধির কারণে হয়তো মানুষের যাত্রাটা একটু কমেছে। একটু করোনা ভাইরাস সংক্রমণ বাড়ায় 5 এপ্রিল থেকে বন্ধ থাকে যাত্রীবাহী ট্রেন চলাচল। এরপর 24 মে থেকে ট্রেন চলাচলের ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন চলমান থাকলেও গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বেশিরভাগ বাসেই দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার রাখা কিংবা মাস্ক পরতেও অনীহা রয়েছে চালক, হেল্পার ও যাত্রীদের মধ্যে। অনেকের কাছে মাস্ক থাকলেও নামিয়ে রাখছেন থুতনিতে বা হাতে। সকালের দিকে বাস কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রীর চাপ। অনেক বাসে ডাবল সিটেও নেওয়া হচ্ছে যাত্রী। বাড়তি যাত্রী নেওয়া হলেও বাসগুলোয় বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। সহকর্মী আলামিন হোসেন এই মুহূর্তে রাজধানীর রামপুরা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সাথে। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আলামিন, বিধিনিষেধ 16 জুন পর্যন্ত আবারও বাড়ানো হলো, কিন্তু এই যে অভিযোগগুলো, বাড়তি ভাড়া নেওয়া, নিয়মকানুন না মানা, এগুলো দেখভালের জন্য রাস্তাঘাটে কোনো কর্তৃপক্ষ কি নজরে পড়ে? মানে কারা এগুলো দেখভাল করবেন, কিভাবে চলছে সেগুলো মনিটরিং কিভাবে হবে, কোনো ব্যবস্থাপনায় আছে? এরকম আসলে কাউকেই চোখে পড়েনি। বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি তাদের
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা, তারা শুধুমাত্র একটি নির্দেশনা দিয়েই, অর্থাৎ 16 জুন পর্যন্ত বর্ধিত লকডাউন, তারপর তারা একটি নির্দেশনা দিয়েই তাদের দায় সেরেছে। একইভাবে বিষয়টি হচ্ছে দেখেও না দেখার ভান করছে যাদের আসলে ট্রাফিক শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ বিভাগ, তারাও আসলে বিষয়টি দেখে না দেখার ভান করছে। মাঝখানে গণমাধ্যমে নিউজ হওয়ার পরে মালিক শ্রমিকদের একটি বৈঠক হয়েছিল, সেখানে শ্রমিকদের বিশেষ করে চালক এবং সহকারীকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা শুধুমাত্র কাগজে কলমে রয়েছে। এখন যেহেতু দুপুর, এই আসলে বাসের এখনকার যাত্রী সংখ্যা খুব একটা নেই বললেই চলে। সকালে যেহেতু অফিসগামী যাত্রীদের ক্ষেত্রে কিংবা কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে যে সমস্ত যাত্রীরা যান, তাদের তখন তারা আসলে হুড়োহুড়ি করে ওঠেন। কেউ কেউ স্বাস্থ্যবিধির তো একদমই বালাই নেই, কারো কারো মাস্ক। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাইডার পরিবহনের একটি গাড়ি এই মুহূর্তে যাচ্ছে, আর তার যিনি চালক অর্থাৎ তার কিন্তু সহকারী, তার মধ্যে আসলে মাস্কটি নেই। পাশাপাশি আসলে বসেও কিন্তু তারা যাত্রী নিয়ে যাচ্ছে। এখন আসলে এটি দেখবে কে? বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা, তারা কিছু মুখস্থ কর্তাবার্তা বলে, তাদেরকে ফোন করলেই তারা বলেন যে তারা বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যারা আসলে এই স্বাস্থ্যবিধি মানছে না তাদের আইনের আওতায় আনা হয়েছে। যদিও আমরা দৃশ্যমান কোনো আসলে মাঠ পর্যায়ে এরকম কোনো কার্যক্রম তাদের চোখে পড়েনি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে প্রথম দিকে তারা লকডাউন শুরুর দিকে বেশ কঠোর অবস্থানে থাকলেও যতই দিন যাচ্ছে লকডাউন পরিস্থিতিও বাড়ছে। কাগজে কলমে যে লকডাউন সেই বা বিধিনিষেধ যেটি বলেন না কেন বাড়ছে, কিন্তু সত্যিকার অর্থেই সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়ে চরমতম অনীহা উদাসীনতা রয়েছে। পাশাপাশি পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারাও কিন্তু সেই উদাসীনতায় একদম গা ভাসাচ্ছেন। আরেকটি বিষয়, 60% বাড়তি যে ভাড়া সেটি কিন্তু বাসার নেওয়া হচ্ছে, অর্থাৎ বাড়তি যে ভাড়া সেটিতে কোনো কার্পণ্য নেই, সেটি কোনো না কোনোভাবে আদায় করা হচ্ছেই। অর্থাৎ আপনি পাশাপাশি আসনে বসে, আসন যেরকম ফাঁকা নেই কিন্তু বাস ভাড়ার ক্ষেত্রে সেটি কিন্তু নেই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই আরও একটি বাস অনাবিল সুপার সিটিং সার্ভিস, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাসটি দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে যাত্রী তোলা হচ্ছে, গাদাগাদি করে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে প্রত্যেক ট্রিপের পরে সেখানে যেই সিট সেই সিটটি স্যানিটাইজ করা হবে, কিংবা যাত্রীদেরকে ওঠার সময় তাদের হ্যান্ড স্যানিটাইজের একটি বিধান। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যাত্রীরা যারা বসে রয়েছে তাদের কিন্তু মাস্ক নেই, জানালার পাশে যারা বসে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে সবার মধ্যেই একটি উদাসীনতা রয়েছে, যাত্রীদের মধ্যে যেরকম উদাসীনতা রয়েছে, পাশাপাশি বাস চালক, চালকের সহকারী কিংবা যে অথরিটি বা যেই সংস্থার দেখার কথা তাদের মধ্যে উদাসীনতা রয়েছে, যার কারণেই গণপরিবহনে কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যতটুকু আছে ততটুকু শুধুমাত্র কাগজে কলমে। বাসার রাজধানী রামপুরা থেকে সেখানকার গণপরিবহন চলাচলের সর্বশেষ খবরাখবর আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। 3 সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হবে। দ্রুত এই টিকা দেওয়ার কাজ শেষ হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আর টিকা দেওয়া শেষ হলেই আসবে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত। করোনার কারণে গত বছরের 18 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের টিকা না দেয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে না। শিক্ষার্থীরা বলছেন রেজিস্ট্রেশনের লম্বা সময় পার হলেও এখনো টিকা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয় কবে খুলবে এখন সেটি নিয়ে অনিশ্চয়তায় তারা। শিক্ষা কার্যক্রম যত তাড়াতাড়ি ক্যাম্পাসে ফিরিয়ে আনা সম্ভব তত তাড়াতাড়ি সেশন জট কিংবা অন্যান্য যে জটগুলো আটকে আছে, আমাদের শিক্ষাবর্ষকে আটকে আছে, সবাই এটা থেকে মুক্তি পাবে। যত দ্রুত সম্ভব ভ্যাকসিনেশন কমপ্লিট করার মাঝখানে আমাদের হল চালু করা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে শিক্ষার্থীদের তালিকা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় খোলারও সব ধরনের প্রস্তুতি শেষ। বিশ্ববিদ্যালয় পরিবারের এই শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদেরকে ভ্যাকসিনেটেড করার পরেই বিশ্ববিদ্যালয়ে আমরা অতি সত্বর খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন নতুন টিকা এলেই অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে শিক্ষার্থীদের। এখন যতটুকু সম্ভব দিব, আর সামনে যখন যে টিকা আমরা কিনে আনছি বেশি পরিমাণে, তখন আমরা ছাত্রদেরকে এটা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে টিকা দেওয়ার বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে নিজ জেলা থেকেই নিতে পারবে টিকা। তাদের জন্য আলাদা অ্যাপস করেছেন, ইভেন কি এমনও বলেছেন যে যে এলাকায় থাকে ওই এলাকাকে প্রাধান্য দিয়ে ওখানে টিকা পাঠিয়ে তারা ওটা একটা অ্যাপসে ঢুকাবে। জাতীয় উন্মুক্ত এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাদে 43টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা 8.25 লাখ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। আর সংবাদে আলোচনা থাকছে।
চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকিতে লক্ষাধিক মানুষদের দশকেও সরাতে পারেনি প্রশাসন, বাড়ছে দখলদার। দরিদ্র দেশে ধীরে ধীরে করোনা টিকা সরবরাহের আহ্বান ইউনিসেফের, একসাথে দিলে নষ্ট হওয়ার শঙ্কা। শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর 2 আসন শূন্য ঘোষণা এবং উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আদালত আদেশে বলেন, শুধু বাংলাদেশের আদালতেই নয়, পৃথিবীর যে কোনো সার্বভৌম রাষ্ট্রে কেউ 2 বছরের সাজাপ্রাপ্ত হলেই তিনি সংসদ সদস্যের অযোগ্য হবেন। এছাড়াও পাপুলের বোন যেহেতু সংক্ষুব্ধ ব্যক্তি নয়, তাই তিনি রিটটি করতে পারেন না। ঘুষ লেনদেনের দায়ে কুয়েতের আদালতে দণ্ডিত হলে শহীদ ইসলাম পাপুলের এই আসনটি শূন্য ঘোষণা করে গত 22 ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিলের বৈধতা এবং আসন শূন্য ঘোষণা চ্যালেঞ্জ করে পরে পাপুলের বোন নুরুন্নাহার বেগম ওই আসনের আরেক বাসিন্দা হাইকোর্টে রিটটি করেন। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে দমকা হাওয়া এবং বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং কুষ্টিয়া অঞ্চলে বয়ে চলা তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে। এদিকে ভোর থেকে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য সকালে অফিসগামী সাধারণ মানুষের চরম ভোগান্তি চোখে পড়েছে। আগামীকালও আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, দেশের উপকূলীয় এলাকাগুলোতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভারতবর্ষে বদলে যাচ্ছে বর্ষাকালের প্রকৃতি। এরই ধারাবাহিকতায় এবছর বৃষ্টিপাত বেশি হবে, একই সঙ্গে তাপমাত্রাও থাকবে বেশি। অতিবৃষ্টি নিয়ে আসতে পারে বন্যা। এসব তথ্য আগামী বর্ষাগুলোতে দিচ্ছে বড় প্রাকৃতিক বিপর্যয়ের আভাস। আন্তর্জাতিক গবেষণায় এই তথ্যের সঙ্গে একমত দেশি গবেষকরাও। জলবায়ুর বৈশ্বিক পরিবর্তন বদলে দিচ্ছে চিরচেনা বর্ষাকালকে। আগের গবেষণাগুলোতেও দেখা গেছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বাড়ায় তাপমাত্রা বাড়ছে। ফলে গরমে বাড়তি আর্দ্রতা গ্রীষ্ম ও বর্ষাকে করে তুলেছে আরও বেশি বৃষ্টিপ্রবণ, হচ্ছে অতিবর্ষণ। সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন বিজ্ঞানীদের এই ধারণার পক্ষেই নতুন প্রমাণ হাজির করেছে। গত 10 লাখ বছরে জলবায়ু কিভাবে বদলেছে সেই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ ফল হিসেবে বর্ষার মেজাজ বদলে পুরো ভারতবর্ষের চেহারায় বদলে যেতে পারে। বাংলাদেশেও এবার বর্ষা শুরুর আগেই অতিবৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষায় এবার বৃষ্টি ও তাপমাত্রা দুটিই বেশি থাকবে। ভারতবর্ষে যে প্রভাবটা পড়বে বাংলাদেশ সহ ইন্ডিয়া এবং মৌসুমী অঞ্চলে, সেটা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ, স্বাভাবিক বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। পার্টিকুলারলি মনসুনের বৃষ্টি অনেক বেড়ে যাবে, যার ফলে আমাদের দেশে বন্যার প্রাদুর্ভাব বেশি বৃদ্ধি পেতে পারে বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, সাথে যোগ হয়েছে গ্রীষ্মকালের অতিবৃষ্টি, ফলে বাড়ছে বজ্রপাত। উইন্টারের ডিউরেশন যেমন কমে গেছে, ওর পক্ষে আমার মনসুনের ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ দেখা গেছে। দেখা যাচ্ছে মনসুনে দেখা যাচ্ছে আপনার কোনো সময় অতি ভারী বর্ষণ হচ্ছে, যে সময় বৃষ্টি হওয়ার কথা হয়তো আপনার 7-8 দিন বা 10 দিন ড্রাই থাকছে, কিন্তু অল্প সময়ে অনেক বৃষ্টি হয়ে যাচ্ছে। অন্য এক গবেষণায় দেখা গেছে, ঢাকা সহ দেশের কয়েকটি শহরের তাপমাত্রা আগের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের 25টি পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করছে লক্ষাধিক মানুষ। 1.5 দশকে চট্টগ্রামে পাহাড় ধসে 1.5 শতাধিক মানুষের মৃত্যু হলেও এসব ঝুঁকিপূর্ণ বসতি সরাতে পারেনি প্রশাসন। প্রতি বর্ষায় উচ্ছেদ অভিযান চললেও বৃষ্টি শেষ হলেই আবারও শুরু হয় দখল উৎসব। প্রতি বছর বর্ষা এলেই যেন বাড়ে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে প্রশাসনের তৎপরতা। তবে বর্ষা শেষ হতেই আবারও সেই পুরনো চিত্র। যে জায়গা থেকে উচ্ছেদ হলো সেই জায়গাতেই বসবাস শুরু করে মানুষ। 1 যুগেরও বেশি সময় ধরে এভাবেই চলছে প্রশাসন ও দখলদারদের চোর পুলিশ খেলা। উচ্ছেদ অভিযানে সরকারের
প্রচুর টাকা ব্যয় হলেও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি কমা দূরে থাক, উল্টো বেড়েছে নতুন নতুন দখলদারদের সংখ্যা। বসবাসকারী নির্ময়ের মানুষ বলছে কম ভাড়ায় এভাবে থাকতে বাধ্য হন তারা। কই যাবো স্কুলে গিয়ে এক সপ্তাহ রাখবি, এরপর লাড়িতে দৌড়িয়ে বার করবি পরিবেশ টিকের লেগে। আমি তো পরিবেশের দরকার নাই। অন্যখানে আমাদের জায়গা দিতে হলে এখন 20 লাখ 10 লাখ টাকা লাগবে, আমি কোথায় পাবো? আমি একজন সিনজি ড্রাইভার। আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের থাকতে হয়। আমাদের যদি ইনকাম থাকতো, ভালো ইনকাম থাকতো, তাহলে আমরা বাইরে থাকতাম। প্রশাসন উচ্ছেদ করতে চাইলেও অবৈধ বসতিতে সংযোগ দিচ্ছে গ্যাস, পানি, বিদ্যুৎ সহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান। কিভাবে এসব সংযোগ মিলছে তার কোনো সদুত্তর নেই ওইসব প্রতিষ্ঠানের কাছে। পাহাড় রক্ষা কমিটি যেটি গঠন করা হয়েছে, আমি মনে করি তারা তাদের কাজ শুধুমাত্র সভা বা মিটিং করা নয়, তাদের কাজ হওয়া উচিত যে বছরের প্রতিটি দিন এই পাহাড়গুলোর প্রতি নজরদারি বৃদ্ধি করা। 2007 সালে চট্টগ্রামে পাহাড় ধসে একদিনে 127 জনের মৃত্যুর পর 36টি সুপারিশ করে পাহাড় ব্যবস্থাপনা কমিটি। তবে 14 বছরেও সেগুলো বাস্তবায়ন হয়নি। ভূমি মালিকানা নির্ধারণ করা এবং কোন বিষয়ে কোন মামলা মোকদ্দমা চলমান আছে সেই তথ্য উপাত্তগুলো আমরা সরবরাহ করে আমরা কিন্তু প্রত্যেকটি সংস্থাকে তাৎক্ষণিক সহযোগিতা করছি। এদিকে নগরীর পাহাড়ে জেলা প্রশাসন অভিযান চালালেও নগরীর বাইরের ঝুঁকিপূর্ণ বসতিতে সেই তৎপরতাও নেই বললেই চলে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের মতিঝর্ণা এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার। আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো। সহকর্মী ইফতেখার ফয়সাল আছেন, সেখানেই ছিলেন তিনি। ইফতেখার ফয়সাল, বিভাগীয় কমিশনার এসেছিলেন এবং পরিদর্শন করেছেন। পরিদর্শন করবার পরে তিনি কি বলেছেন এবং সেই সাথে অভিযান কি চলছে কিনা এখনো সেখানে? চট্টগ্রামে যিনি বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেন তিনি চট্টগ্রামে যে পাহাড় ব্যবস্থাপনা কমিটি রয়েছে সেই ব্যবস্থাপনা কমিটির তিনি আহ্বায়ক। তো সঙ্গত কারণেই যেহেতু নতুন বিভাগীয় কমিশনার এসেছেন, 2 দিন আগে তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি এই কারণেই মূলত চট্টগ্রামের যে পাহাড়ে ঝুঁকিপূর্ণ যেসব বসতি আছে সেগুলো আজকে দেখতে এসেছিলেন। এবং একই সঙ্গে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে যেহেতু জেলা প্রশাসনের অভিযান চলছে, সেই অভিযান এবং যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেটিও তিনি পরিদর্শন করেছেন। তো এই সময় আমাদের প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তাদের বক্তব্যে কিন্তু আজকে একটি নতুন দিক আমরা দেখেছি, যেটি হচ্ছে গত প্রায় 14 বছর ধরে, অর্থাৎ 2007 সালের যেই ঘটনাটি, প্রাণহানির ঘটনা, এই ঘটনার পর থেকে কিন্তু আমরা দেখে আসছিলাম যে প্রশাসনের কর্মকর্তারা বারবারই বলে আসছিলেন ঝুঁকিপূর্ণ যেসব বসতিগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে এবং অস্থায়ীভাবে কিন্তু প্রতি বছর বর্ষায় তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয়। এবং 2007 সালে যেই কমিটির পক্ষ থেকে, পাহাড় পুনর্বাসন যেই ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে যেই সুপারিশ করা হয়েছিল, সেখানেও কিন্তু চট্টগ্রামের এই মতিঝর্ণা পাহাড়ে যেসব অবৈধ বসতি আছে সেগুলো উচ্ছেদ করতে বলা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি 14 বছর পরে সে আজকে প্রশাসনের কর্মকর্তারা নতুন করে সেখানে বলছেন যে উচ্ছেদের দিকে উচ্ছেদ তাদের মূল লক্ষ্য নয় এবং কাউকে বাড়ি থেকে নামিয়ে পথে বসানো তাদের মূল লক্ষ্য নয়। তারা আসলে নতুন করে এটি নিয়ে চিন্তা ভাবনা করছেন। সেক্ষেত্রে প্রাণহানি বা এই যে ধসে যে মানুষের মৃত্যু হচ্ছে 2007 সালের ঘটনার পর, সেটি তারা কিভাবে রোধ করবেন? তারা পুনর্বাসন করবেন কিনা সেই প্রসঙ্গে কি বলেছেন? এবং আরেকটা বিষয় দেখেছি যে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বসবাসের আর উপযোগী করে তুলছেন তারা। এই জায়গাগুলোতে আসলে কারা সহযোগিতা করছেন? অবৈধভাবে বসবাসের জন্য এই জায়গাগুলোতে কারা সহযোগিতা করছেন? বিস্তারিত জানাবেন আমাদেরকে। এই বিষয়ে আসলে আমরা বিভাগীয় কমিশনারের কাছে জানতে চেয়েছি। তিনি বলেছেন যে পুরনো যেসব সুপারিশগুলো রয়েছে সেগুলো তিনি পড়ে দেখবেন এবং নতুন করে আলাপ আলোচনার মাধ্যমে একটি নতুন প্রস্তাবনা তৈরি করবেন। সেই প্রস্তাবনাটি যে তাদের যেই মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং উচ্ছেদ না করে কিভাবে প্রাণহানি কমানো যায় সে ব্যাপারে তারা একটু সিদ্ধান্ত নেবেন। আর এখন যেহেতু বর্ষাকাল চলছে সেই কারণে তারা এরই মধ্যে যে সাময়িক উদ্যোগ হিসাবে তারা বলছেন যারা ঝুঁকিপূর্ণ বসতি যেগুলো রয়েছে, এই সময়টা যে রদবদল হওয়ার পরে আসলে এই যে কার্যক্রমগুলো, বর্ষায় তো আসলে এই ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে, এই অবস্থায় আসলে কাজে ব্যাহত হতে পারে কিনা এই উদ্ধার অভিযান বা সবকিছু মিলে পরিকল্পনারও তো প্রয়োজন রয়েছে। তাৎক্ষণিক তারা কি ধরনের ব্যবস্থা নিয়েছেন?
এখন আসলে যেটি বলা হচ্ছে যে তারা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন, মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু সেটিও কিন্তু অনেকটা লোক দেখানো। আমরা আজকে সকালেও যখন জেলা প্রশাসক সেখানে পরিদর্শন করেছেন, তখন তাদের পক্ষ থেকে বলা হয়েছে 40টি পরিবারকে তারা মতিঝর্ণা এলাকা থেকে সরিয়েছেন। কিন্তু আমরা কিন্তু সেই আশ্রয় কেন্দ্রে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি, সেখানে দেখেছি যারা এসেছেন সেখানে সব মিলিয়ে মানুষ হবে হয়তো 20 থেকে 25 জনের মতো, এবং যারা ছিলেন তারাও কিন্তু দুপুরের পর তারা কিন্তু সেখান থেকে সরে গিয়েছেন। তো এটি অনেকটা ভেলকিবাজির মতো যে প্রশাসনের কর্মকর্তারা যতক্ষণ অভিযান চালান ততক্ষণ তাদেরকে সরিয়ে নেওয়া হয়, পরে আবার তারা সেখানে চলে আসেন একইভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন। ফয়সাল, এবং সেই সাথে এই সময়ে আসলে রদবদল সেটিও একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। মহাখালী সাততলা বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত মানুষেরা মানবতার জীবনযাপন করছেন। বৃষ্টির ভোগান্তি বাড়িয়েছে আরও কয়েক গুণ। মেয়র জানালেন ক্ষতিগ্রস্তদের সার্বিক ক্ষতিপূরণ দেওয়া হবে। বস্তিবাসীদের স্থায়ী সমাধানের জন্য সরকার পরিকল্পনা করছে বলেও জানান মেয়র। পুড়েছে ঘর, ভেঙেছে স্বপ্ন, তবুও বেঁচে থাকার লড়াই। সোমবারের আগুনে ঘর হারিয়েছেন কয়েকশো পরিবারের কয়েক হাজার মানুষ। পুড়েছে বইখাতা সহ কষ্টের টাকায় গড়ে তোলা সহায় সম্বল। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। কেউ খোলা আকাশে, আবার কেউ বা তাঁবু টানিয়ে কাটিয়েছেন রাত। কমিশনার যদি সহায়তা দেয়, যদি কিছু দেয়, তাহলে যদি আমরা যদি পাই তাহলে একটু ভালোভাবে থাকতে পারবো। না দিলে তো আল্লাহ পাক তো সব তো নিয়ে গেছে ধ্বংস করে। কিছু নাই, হ্যাঁ সবকিছু হারায় টারায় এটি বয়ে আসছি পদ্মার ডাঙ্গে। এখন আর কই যাবো? রাস্তাবেলা অনেক বৃষ্টি হয়েছে, তখন আমরা মনে করেন সব বিছনা টিছনা ভিজা গেছে গা, তরবাল টাঙ্গে থাকতে আসছি। উত্তরের মেয়র শোনালেন আশার বাণী। ক্ষতিগ্রস্ত সব পরিবারকে সার্বিক সহায়তা দেয়া হবে জানিয়ে মেয়র বলেন, সরকার বস্তিবাসীদের স্থায়ী ঠিকানার কথা ভাবছে। দুর্যোগ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব, টোটাল সবাইকে সমন্বয় করে আমরা এখানে এখানে যারা আছেন ব্র্যাকের যারা বস্তির যারা দেখেন তাদের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন এবং অন্যান্য সংস্থার, আমরা সকলে মিলে চেষ্টা করছি যে কিভাবে যারা রিয়েল ক্ষতিগ্রস্ত তাদের হাতে যেন ত্রাণটা আমরা পৌঁছাতে পারি। অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগে আগুন লাগতে পারে জানিয়ে মেয়র বলেন, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানান উত্তর সিটির মেয়র। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট বাস্তবায়নের কাজ করলেও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে লাগা আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি। এ সময় তিনি আরও বলেছেন, সরকার শুধু ধনী এবং উচ্চবিত্তদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। মির্জা ফখরুল আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছেন। অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে, কি কারণে আগুন লাগলো, কেন লাগলো। এদের জন্য একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা করা যায়, তার জন্য অবশ্যই সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। গত 10.5 বছরে সারা দেশে বজ্রপাতে মারা গেছে 2276 জন। 2021 সালের 7 জুন পর্যন্ত প্রাণহানি হয়েছে 107 জনের। বজ্রপাতে মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন মেয়াদে পরিকল্পনা নিয়েছে সরকার, জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মহসিন। গত 2 দিনে দেশের 15 জেলায় বজ্রপাতে মারা গেছে 26 জন। ঝড় বৃষ্টিতে মাঠে কাজ ও আম কুড়াতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2011 সাল থেকে এবছর 7 জুন পর্যন্ত বজ্রপাতে মারা গেছেন 2276 জন। এর মধ্যে 2011 সালে মারা গেছে 179 জন, 2012 সালে 201 জন, 2013 সালে 185 জন, 2014 সালে 170 জন, 2015 সালে 160 জন, 2016 সালে 205 জন, 2017 সালে 301 জন, 2018 সালে 359 জন, 2019 সালে 198 জন, 2020 সালে 211 জন, আর এবছর জানুয়ারি থেকে 7 জুন পর্যন্ত মারা গেছেন 107 জন। 2017 সালে বজ্রপাতে একদিনই সুনামগঞ্জে একসঙ্গে মারা যায় 80 জন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ মহসিন জানান, সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা নিয়েছে। আমরা কতগুলো অপশন রেখেছি, একটা হলো দীর্ঘমেয়াদী, একটা মধ্যমেয়াদী, একটা হলো খুব ইমিডিয়েট করা দরকার। আমরা অ্যারেস্টার বসানোর জন্য একটা প্রকল্প নিতে চাই। আমরা যে কথাটা বললাম যে পূর্বাভাস জানা যায় আধা ঘন্টা আগে, এর জন্য একটা প্রকল্প আমরা নিতে চাই।
তাল গাছের কাজ তো চলছে। আমরা ছাউনির জন্য আমরা আলাদা প্রকল্প চিন্তা করছি। সচিব জানান, সরকার স্পেনের বজ্রপাত সতর্ক প্রযুক্তি নিয়ে ভাবছে। এতে বজ্রপাতের আগে পাওয়া যাবে সতর্ক সংকেত। বজ্রপাত হওয়ার এই 30 থেকে 35 মিনিটের পূর্বে একটা পাওয়া যায় যে হতে পারে, কিন্তু অসুবিধাটা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়, এটা আবার মানুষকে জানান দিতে হবে। একটা স্টেশন যদি আমরা বসাই তাহলে তারা বলতে পারবে যে এখানে এই বজ্রপাতটা এতক্ষণের মধ্যে হতে পারে। এরকম প্রায় 300-র উপর স্টেশন বাংলাদেশে বসাতে হয় টোটালটা কাভারেজ করতে গেলে। এছাড়াও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে দেশব্যাপী তালগাছের চারা রোপণ চলমান রয়েছে বলেও জানান সচিব। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শকদের মনোহর দিতে নির্মাণের পর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে নোয়াকান্দি চালাকচর শেখের বাজার আঞ্চলিক সড়ক। খানাখন্দে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে কৃষি পণ্য সহ অন্যান্য মালামাল পরিবহন। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াকান্দি চালাকচর শেখের বাজার আঞ্চলিক সড়ক এটি। 10 কিলোমিটার এই সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল 3 ইউনিয়নের লাখো মানুষের। 2004 সালে সড়কটির নির্মাণের বছর খানেক পরেই খানাখন্দ আর গর্তে বেহাল দশায় পরিণত হয়। চালাকচর বাজার আর উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক হলেও ঝুঁকি নিয়ে চলাফেরা করছে সবাই। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। ফলে বাধ্য হয়ে 10 কিলোমিটার ঘুরে বিকল্প সড়কে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। সমস্যা গাড়ি কাইতে হয়ে জায়গা পয়রা জায়গা যাত্রীও পয়রা জায়গা অনেক সময় যাত্রী নামাইয়া পরে আমরা গাড়ি লইয়া যাইতে হয়। তো 7 থেকে 8 বছর মানে এরকম যে এই রাস্তাটা চলাচল অত্যন্তই কষ্ট হয়। বিশেষ করে একটা রোগী যদি এখানকার যায় বা হসপিটাল প্রেগন্যান্সি বা দেখা যাচ্ছে খুবই কষ্ট হয়। বিশেষ করে অনেক মুরব্বীরা তারা গাড়িতেই চড়তে চায় না, ভয়ে শুধু তাদের শারীরিক সমস্যার জন্য তারা এই হেঁটে হেঁটে এই 4 কিলোমিটার রাস্তা পার হয়। সড়ক ও জনপথ বিভাগ বলছে চলতি অর্থ বছরে মেরামত সহ সম্পূর্ণ সড়কটি প্রশস্তকরণের কাজ শেষ করা হবে। এই সড়ক এছাড়া আর ওখানে আরেকটি সড়ক আছে, দুটি সড়ক কিন্তু আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনায়, আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনায় নতুন প্রকল্প হিসেবেও নেওয়ার চিন্তা ভাবনা নিয়েছি এবং এটা এখন 12 ফিট আছে, হয়তো আমরা এটাকে 18 ফিট করার চিন্তা ভাবনা ইতিমধ্যে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছি। এটা যদি সম্ভব হয় হয়তো আগামী বছর বা তারপরে বছরটা প্রকল্পে অন্তর্ভুক্ত হবে। জনদুর্ভোগ কমাতে শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন চান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারতে 63 দিন পর শনাক্তের সংখ্যা লাখের নিচে নেমে এসেছে। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 2115 জনের, নতুন শনাক্ত 87,000। আর গোটা বিশ্বে এক সপ্তাহে করোনায় মৃত্যু কমেছে 11 ভাগ। সংক্রমণও আগের 7 দিনের তুলনায় 15% কমেছে। 24 ঘন্টায় মারা গেছে 7,900 জন। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 37.5 লাখ। ভারতে কমছে করোনায় শনাক্ত ও মৃতের হার। গত এক সপ্তাহে দেশটিতে শনাক্তের হার কমেছে 33%, মৃতের হার কমেছে 21 ভাগ। এক সপ্তাহে শনাক্তের সংখ্যা 12,26,000 থেকে 8,23,000-এ নেমেছে। এদিকে অষ্টম দিনের মতো মুম্বাইয়ে শনাক্ত হয়েছে হাজারেরও কম মানুষ। সোমবার 728 জন নতুন শনাক্ত হয়েছে। জুনের 21 তারিখ থেকে 18 বছর বয়সীদের বিনামূল্যে টিকা দেওয়ার ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকার অব্যবস্থাপনা কমাতে আবার টিকার নিয়ন্ত্রণ নেবে কেন্দ্র সরকার। প্রাণহানির দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দেশ ব্রাজিলে একদিনে 1100 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকাতে সংক্রমণ বাড়ায় বয়স্কদের টিকার আওতায় আনা হয়েছে। এ পর্যন্ত দেশটিতে 1,34,00,000 টিকা দেওয়া হয়েছে। এদিকে সোমবার ব্রিটিশ সরকার 25 থেকে 29 বছর বয়সী নাগরিকদের করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, মঙ্গলবার থেকে প্রথম ডোজের টিকা তারা নিতে পারবে। এদিকে দ্বিতীয় ইউরোপীয় ইউনিয়ন দেশ হিসেবে স্লোভাকিয়া রাশিয়ার স্পুতনিক ভি টিকা ব্যবহার শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন, এখনই বিভিন্ন দেশে চলাচলে বিধিনিষেধ শিথিল করলে পরিস্থিতির চরম অবনতি হতে পারে। মুশরিফা নুসরাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ধনী দেশগুলো তাদের মজুদ থাকা করোনা ভ্যাকসিন দরিদ্র দেশগুলোর কাছে একসাথে সরবরাহ করলে লাখ লাখ ডোজ টিকা নষ্ট হতে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ। তাই একসাথে নয়, বরং বছর জুড়ে ধীরে ধীরে এসব টিকা সরবরাহের আহ্বান জানিয়েছে সংস্থাটি। দরিদ্র দেশগুলোতে এসব টিকা একসাথে ব্যবহারের অবকাঠামো নেই বলেই এসব টিকা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এসব টিকা আরও আগেই সরবরাহ করার জন্য দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে। ইউনিসেফের এই আহ্বানে সমর্থন দিয়েছেন বিলি ইংলিশ, ডেভিড বেকহ্যাম এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা। তারা এই বিষয়কে একটি চিঠিতে সই করেছেন। চিঠিতে আগস্টের মধ্যে 20% টিকা সরবরাহ করার জন্য যুক্তরাজ্য সহ G7-এর ধনী সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। টানা 3 বছর ধরে যৌথ অভিযান চালিয়ে বিশ্বের 18টি দেশের সংগঠিত অপরাধ চক্রের কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করেছে ইউরোপল এবং FBI। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন। তিনি জানান, মার্কিন ও অস্ট্রেলীয় নিরাপত্তা বিভাগের যৌথ উদ্যোগে 2018 সালে শুরু হয় অপারেশন আয়রন সাইড। মেসেজিং অ্যাপ্লিকেশন অ্যানোম ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন প্রান্তের অপরাধীদের খুঁজে বের করে আটক করা হয়। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এশিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের 18টি দেশ থেকে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে বলে জানান স্কট মরিসন। অপরাধীদের মধ্যে অ্যানোম মেসেজিং অ্যাপ্লিকেশনটি বেশ জনপ্রিয় বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। কোপা আমেরিকা নিয়ে সংশয় কেটেছে। লাতিন শ্রেষ্ঠত্বের আসরে খেলতে রাজি স্বাগতিক ব্রাজিলের ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ে ম্যাচের পর আসবে আনুষ্ঠানিক ঘোষণা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় কাল ভোর 6:30টায়। এর আগে ভোর 5টায় কলম্বিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। কোপা আমেরিকা নিয়ে ব্রাজিলের ফুটবলার আর সরকারের মধ্যে বেশ কয়েকদিন ধরেই চলছিল টানাপোড়েন। দেশটিতে করোনার ভয়াবহতা বাড়তে থাকায় আসর থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন ফুটবলাররা। তবে বয়কটের মতো সিদ্ধান্তে না গিয়ে প্রেসিডেন্টের কথা মেনে শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিচ্ছে তিতের দল। লাতিন শ্রেষ্ঠত্বের আগে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবে ব্রাজিল। কনমেবল অঞ্চলে শতভাগ জয় সেলেসাউদের। ষষ্ঠ ম্যাচে প্যারাগুয়ের আতিথ্য নেবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গণমাধ্যমের খবর, এই ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে কোপায় অংশ নেওয়ার কথা জানাবেন ব্রাজিলের ফুটবলাররা। এতদিন কোপা আমেরিকা নিয়ে যা কিছু বলেছি সবকিছুই কোচিং স্টাফ ও ফুটবলারদের মত নিয়েই বলেছি। এখন পরবর্তী ম্যাচ নিয়ে ভাবছি। ইনজুরিতে ছিটকে গেছেন দানিয়েল বেস ও থিয়াগো সিলভা। তবে ডগলাস লুইস সাসপেনশন কাটিয়ে ফেরায় স্বস্তিতে সেলেসাউরা। আক্রমণ ভাগের দায়িত্বে যথারীতি নেইমার ও রিচার্লিসন। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত থাকার মিশনে আর্জেন্টিনার চ্যালেঞ্জ কলম্বিয়া। 5 ম্যাচে 3 জয় নিয়ে টেবিলের 2-এ আলবিসেলেস্তে। স্কোয়াডে ফিরেছেন আগুয়েরো। মেসির সাথে জুটি জমার অপেক্ষায় কোচ লিওনেল স্ক্যালোনি। কোপা আমেরিকা শুরু হচ্ছে, এটা আনন্দের। তবে তার আগে বিশ্বকাপ বাছাই ম্যাচে ফোকাস করতে চাই। কলম্বিয়া শক্ত প্রতিপক্ষ, তবে আমরা আমাদের সামর্থ্যে আস্থা রাখতে চাই। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাচ্ছে না কলম্বিয়া। সাসপেনশনে বাদ পড়েছেন রাইট ব্যাক দানিয়েল মুনোস। ইনজুরিতে নেই হামেস রদ্রিগেজ। মিডফিল্ডে কোয়াদ্রাদো কয়লাদের নিতে হবে বাড়তি দায়িত্ব। আরেক ম্যাচে ভেনেজুয়েলার আতিথ্য নেবে উরুগুয়ে। 5 ম্যাচে 2 জয়ে অস্বস্তিতে সুয়ারেজরা। টেবিলের উপরে উঠতে জয়ের বিকল্প ভাবছে না অস্কার তাবারেজের দল। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরো 2020-তে গ্রুপ ইর ফেভারিট স্পেন। তবে তাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে লেভানডস্কির পোল্যান্ড কিংবা ইব্রাহিমোভিচের সুইডেন। গ্রুপের চতুর্থ দল স্লোভাকিয়ার চমক দেখানো কঠিন। তবে স্পেন, পোল্যান্ড এবং সুইডেনের মধ্যে কোন 2 দল যাবে সেটা নির্ধারণে ভূমিকা রাখতে পারে স্লোভাক দল। সার্জিও রামোসকে ছাড়া স্পেন স্কোয়াড কাজটা সম্ভব হয়েছে কোচের নামটা লুইস এনরিকে হওয়াতে। 24 জনের স্কোয়াডে রিয়াল মাদ্রিদের একজন ফুটবলারও রাখেননি সাবেক বার্সেলোনা কোচ। গ্যালাকটিকোদের অনুপস্থিতি সত্ত্বেও তারকায় ঠাসা স্প্যানিশ স্কোয়াড আসরের অন্যতম ফেভারিট। ইপিএলে শ্রেষ্ঠত্বের পর এবার ইউরো মিশনে আবারও জোট বেঁধেছেন লাপোর্তে গার্সিয়া জুটি। রক্ষণের নেতৃত্বে অভিজ্ঞ জর্ডি এলবা, গোলকিপিংয়ে দাভিদ দাহিয়া। 3 বারের ইউরো চ্যাম্পিয়নদের শক্তির জায়গা মাঝমাঠে এবার তারকার ছড়াছড়ি। লা লিগা ফর্ম কাজে লাগানোর সুযোগ বুস্কেটস, কোকে, পেদ্রিদের। আক্রমণ ভাগে আলো থাকবে ফেরান তোরেস, আলভারো, মোরাতার উপর। সাম্প্রতিক ফর্মটা আশা জাগানিয়া জার্মানিকে 6-0-তে বিধ্বস্ত করেছে র্যাঙ্কিংয়ের 6 নম্বর দলটি বেশি দিন হয়নি।
ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান 21, দল হিসেবে সাম্প্রতিক পারফরম্যান্সও নড়বড়ে। তারপরও পোল্যান্ডকে আলোচনায় রেখেছেন বায়ার্ন তারকা রবার্ট লেভানডস্কি। বাভারিয়ানদের অবিশ্বাস্য সাফল্যের কারিগর লেভা এবার দেশের জন্য স্মরণীয় কিছু করে রাখতে চান। ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের আত্মবিশ্বাস নিয়ে দেশের পক্ষে মিশন শুরুর অপেক্ষা পোলিশ স্ট্রাইকারের। প্রতিপক্ষের ভয়ের কারণ হতে পারে 17 বছর বয়সী পলিশ পগবার তকমা পাওয়া ক্যাসপার কোজলস্কি। পোল্যান্ডের যেমন লেভানডস্কি, সুইডেনের তেমনই হবার কথা ছিল জ্লাতান ইব্রাহিমোভিচ, কিন্তু স্বপ্নযাত্রায় বিঘ্ন ঘটিয়েছে চোট। ইব্রা শূন্যতায় বাকিরা প্রস্তুত নিজেদের ছাড়িয়ে যেতে। সেই মিশনে সুইডিশদের ভরসা দেজান কুলুসেভস্কি। স্পিড আর টেকনিকে আলো কেড়েছেন ইউভেন্টাসে। মিডফিল্ড ও অ্যাটাক দুই বিভাগে খেলতে পারার সামর্থ্যে নিজেকে আলাদা করেছেন বাকিদের থেকে। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপ জুড়ে চলছে গ্রীষ্মকালীন দলবদল। সেরা ফুটবলারদের নিয়ে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। যে দৌড়ে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে ফরাসি ক্লাব পিএসজি। আর্থিক দুর্বলতায় কিছুটা পিছিয়ে বার্সেলোনা। মৌসুম শেষ, চলতি মাসের শেষে বার্সেলোনার সঙ্গে শেষ হচ্ছে লিওনেল মেসির চুক্তি। বার্সা সেটি নবায়নে আগ্রহী হলেও মেসির সিদ্ধান্ত জানা যাচ্ছে না। এদিকে তাকে পেতে হাত খুলে অর্থ খরচে আগ্রহী পিএসজি আর ম্যান সিটি। দলবদলের বাজারে তাই মেসি আলোচনার কেন্দ্রে। এদিকে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হবে 2022-এর জুনে। আগেভাগে মেয়াদ বাড়ানোর জন্য কোনো আনুষ্ঠানিকতার কথা শোনা যাচ্ছে না। এই সুযোগে তাকে দলে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। তবে পিএসজির দাবি কোথাও যাচ্ছেন না এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর এবার চেলসির নজর আর্লিং হাল্যান্ডের দিকে। দলকে আরও শক্তিশালী করতে হ্যারি কেইনের চেয়েও এই নরওয়েজিয়ানকেই পাওয়ার আগ্রহ বেশি। হাল্যান্ডের পেছনে লেগে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটিও। হাল্যান্ডের ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড কি করে সেটাই দেখার অপেক্ষা। এদিকে বার্সার পছন্দের তালিকায় থাকা উইনালডামকেও ছিনিয়ে নিয়েছে পিএসজি। 2024 সাল পর্যন্ত ফ্রেঞ্চ ক্লাবটির সাথে চুক্তি করেছে এই লিভারপুল মিডফিল্ডার। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে গতকালকের আগুনে পুড়ে গেছে কয়েকশো পরিবারের আশার আলো, এবং কয়েকশো পরিবার এই মুহূর্তে একেবারে ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে। সেখানকার সর্বশেষ খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান এই মুহূর্তে। খালেদ রায়হান, আজকে মেয়র এবং সেখানে বিভিন্ন জনপ্রতিনিধিরা গিয়েছিলেন, তাদেরকে আশ্বস্ত করেছেন যে সেখানে তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করা হবে এবং পুনর্বাসনের ব্যবস্থার কথা আমরা শুনতে পেয়েছি। বাস্তবতা আসলে কি দেখছেন, কতটা আশ্বস্ত সেখানকার মানুষ, আর এখন আসলে কি চলছে ওই ধ্বংসস্তূপের মধ্যে? দেখুন, গতকালকে যে সাততলা বস্তিতে আগুনটি লেগেছিল, এর আগেও কিন্তু এই বস্তিতে একাধিকবার আগুন লেগেছে এবং প্রত্যেকবারই কিন্তু জনপ্রতিনিধিরা বলে থাকেন যে তারা পুনর্বাসন করবেন, তারা সাহায্য সহযোগিতা করবেন, কিন্তু বাস্তবে কিন্তু সেটি কিন্তু খুব বেশি হয় না। তার কারণটি হচ্ছে যারা আসলে এই ধরনের বসতবাড়িগুলোতে থাকেন তারা নিজ দায়িত্বে আবার নিজেদের খরচে তারা কিন্তু এটি করে থাকেন। এবং গতকালকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছে যে অবৈধ বিদ্যুৎ এবং অবৈধ গ্যাস সংযোগের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকে আমরা উত্তর সিটির মেয়রকে জিজ্ঞেস করেছিলাম যে এই বিষয়ে কি সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা করা হবে কিনা। তিনি যেমনটি কিছুটা এড়িয়ে বলার চেষ্টা করেছেন যে উত্তর সিটিতে যারা থাকেন বস্তি, তাদেরকে মিরপুরে 840টি পরিবারকে নতুন করে ফ্ল্যাট দেওয়া হবে এমন পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। এছাড়াও রাজধানীর যে বড় বড় দুটি বস্তি রয়েছে সেখানেও যাতে ঠিক মতো যারা আছেন তাদেরকে পুনর্বাসন করা যায় সেই ব্যবস্থা তারা নেবেন। প্রত্যেকবার যখন আগুন লাগে তখন এই কয়েকটি বিষয় কিন্তু ঘুরে ফিরে সামনে আসে, যে পুনর্বাসন করা হবে, তাদেরকে যে অবৈধ বিদ্যুৎ। আরেকটি বিষয় একটু ছোট করে জানতে চাইবো, আমতলা বস্তি, সাততলা বস্তি, কলোনি বস্তি, এই বস্তিগুলোতে যখনই আগুন লাগে একেবারেই একটি খুব কমন অভিযোগ, সেটি হচ্ছে যে অবৈধ গ্যাসের লাইন থেকে। এবারও তেমনটি বলা হচ্ছে। তিতাস কর্তৃপক্ষ বা গ্যাস লাইন যাদের দেখভাল করার কথা তারা গেছেন কিনা এবং কড়া পদক্ষেপ নেবেন কিনা? দেখুন, বিষয়টি হচ্ছে যে আমি গত বছরেও এই কয়েকটি বস্তি নিয়ে আসলে রিপোর্ট করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে যখন আমরা প্রতিবেদন করেছিলাম, সেখানে তিতাস কর্তৃপক্ষ কিন্তু একটি কথা বলেছেন যে তারা এখানে একটি সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটের কাছে তারা অনেকটাই অসহায়। যখনই তারা লাইন কাটতে আসেন আগে থেকে তারা নিজেরাই লাইন কেটে ফেলেন কিংবা তারা এখানে ঢুকতে পারে না। তারা কিন্তু আসলে তাদের অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন। এখানে যে বিষয়টা হচ্ছে, আজকে মেয়র একটি কথা বলেছেন যে আসলে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে এবং সেই কর্তৃপক্ষ আসলে এই
উদ্যোগটা কারা নেবে, কার উদ্যোগ আসলে এটা করা হবে সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই আগুন বা এই বস্তিতে আসলে চাইলে যে কিছুই করা যায় না, সমস্যার সমাধান করা যায় না এমনটি কিন্তু না। কিন্তু একটি বিষয় কিন্তু বারবারই বোঝা যায় যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের উদাসীনতার কারণে কিন্তু বারবারই অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলো ঘটছে। অবৈধ বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ এখানে চালু করা হচ্ছে এবং এখানকার যারা মানুষ রয়েছেন। ছোট্ট করে জানতে চাইবো, এই প্রচন্ড বৃষ্টির মধ্যে এখন ওই যে মানুষগুলো ঘরবাড়ি হারিয়েছেন, পুড়ে গেছে, তারা কোথায় কি আছেন? আসলে আমি সকাল থেকে এখানে এসে দেখেছি যে গতকালকে পুড়ে যাওয়া ঘরগুলোর যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু একেবারে খোলা আকাশের নিচে রয়েছেন। অনেকে আমরা দেখেছি তাঁবু টানিয়ে তারা রয়েছেন, বৃষ্টি শুরু হয়েছে, সব মিলে কিন্তু একেবারে পরিস্থিতি খুবই খারাপ বলা যায়। এখানে যে কয়েক হাজার মানুষ রয়েছেন তাদের অবস্থা বেশ, তারা খুব ভোগান্তির মধ্যে রয়েছেন বলে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। মহাখালী সাততলা বস্তিতে সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবং এই সাথে শেষ হলো আজকের বিরতিহীন সংবাদ দুপুরে সবাই। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।